ডিয়ার স্টুডেন্টস, আমি অভিষেক গোস্বামী বাঁধন বলছি, পড়ছি রংপুর মেডিকেল কলেজে। আজকে আমি আপনাদের 9-10-এর যে বায়োলজি বই আছে, বায়োলজি বইয়ের যে প্রথম অধ্যায় অর্থাৎ জীবন পাঠ, এই অধ্যায় নিয়ে পড়ানোর চেষ্টা করব আপনাদের। আমি আপনাদের বেসিক থেকে পড়াবো এই অধ্যায়টা, তাই আশা করব আপনারা মনোযোগ দিয়ে দেখবেন। আচ্ছা, জীবন পাঠ এই অধ্যায়টা বুঝতে হলে আমাদের ফার্স্টে জানতে হবে যে বেসিক জিনিস, যে জীব এবং জড়ের মধ্যে আসলে পার্থক্যটা কি, যে কোন ডিফারেন্সের বা পার্থক্যের উপর ডিপেন্ড করে আমরা বুঝতে পারবো যে এটা জীব এবং অন্যটা জড়। জীব বেসিক্যালি জীবের যে বৈশিষ্ট্য, যেই জিনিসটার উপর ডিপেন্ড করে যে এটা জীব, এটা বেসিক্যালি জীবন ধারণের ক্ষমতার উপর ডিপেন্ড করে। যে কোনো একটা বস্তুর বা কোনো একটা পদার্থের যদি জীবন ধারণের ক্ষমতা থাকে তাহলে তাকে জীব বলতে পারবো, অন্যথায় তাকে জীবের মানে ক্যাটাগরিতে ফেলতেই পারবো না। অর্থাৎ আমরা বুঝতে পারছি যে জীব বলতে তাদের জীবন ধারণের ক্ষমতা থাকতে হবে, অর্থাৎ আর এই জীবন ধারণের ক্ষমতা অনেকগুলো বৈশিষ্ট্যের উপর ডিপেন্ড করে। অর্থাৎ জীব বলতে আমাদের বুঝতে হবে যে তার জীবন ধারণের ক্ষমতা থাকতে হবে। জীবন ধারণের ক্ষমতা থাকতে হবে, এটা কার বৈশিষ্ট্য? এটা জীবের বৈশিষ্ট্য, জীবন ধারণের ক্ষমতা। আচ্ছা, এখন কথা হলো জীবন ধারণের ক্ষমতা কতগুলো মানদণ্ড বা সূচকের উপর ডিপেন্ড করে। যেমন চলন, যেমন একটা জীবই শুধুমাত্র চলনে অংশগ্রহণ করতে পারে, কখনোই একটা উদ্ভিদ এক স্থান থেকে অন্য স্থানে চলাচল করতে পারে না। এই চলনটা কার বৈশিষ্ট্য? চলনটা একটি জীবের বৈশিষ্ট্য। দেন রেচন, রেচন বলতে বোঝায় যে আমরা যে বর্জ্য পদার্থ ত্যাগ করি, ত্যাগের যে প্রক্রিয়া, দিস ইজ রেচন। এই রেচন শুধুমাত্র জীবের বৈশিষ্ট্য, শুধুমাত্র জীবেই এই রেচন প্রক্রিয়ার মাধ্যমে তার দেহে উৎপাদিত বর্জ্য পদার্থ বাইরে পরিত্যাগ করতে পারে। দেন প্রজনন, এই প্রজনন জীবের একটি অন্যতম বৈশিষ্ট্য। জীব হতে গেলে তাকে অবশ্যই প্রজননক্ষম হতে হবে, কারণ একটা জীবের যে প্রোডাকশন, একটা জীব যদি প্রোডাকশনই করতে না পারে তাহলে তো এর পরবর্তী বংশধর রাখতে পারবে না। অতএব প্রজনন জীবের একটি অন্যতম বৈশিষ্ট্য। দেন আরো কিছু বৈশিষ্ট্য আছে, যেমন অভিযোজন। অভিযোজন, এখন কথা হলো এই অভিযোজনটা কি, এটা আমাদের জানতে হবে। অভিযোজন বলতে বোঝায় যে সময়ের পরিবেশের পরিবর্তনের সাথে একটা জীব নিজেকে যে পরিবর্তিত করতে পারে, এই যে এটা তার এই জীবের যে এই ক্ষমতাকে বলা হয় অভিযোজন। অর্থাৎ অভিযোজন বলতে বোঝায় পরিবেশের পরিবর্তনের সাপেক্ষে একটা জীব তাকে নিজের যে গঠনগত বা শারীরবৃত্তীয় যে পরিবর্তন করতে পারে, দিস ইজ অভিযোজন। ঠিক আছে? অর্থাৎ যেমন আমরা ব্যাঙের সাথে তুলনা করতে পারি। যেমন ব্যাঙ দেখা যায় শীতকালে ও পুকুরেও থাকতেছে, আবার স্থল অর্থাৎ মাটির উপরেও থাকতেছে। এই যে ও শীত, অথচ মানুষ কিন্তু শীতকালে পুকুরে নামতে ভয় পায়। কারণ কেন? শীত, অতিরিক্ত শীতের কারণে মানুষের শ্বাস প্রশ্বাসজনিত সমস্যা হতে পারে। বাট দেখা যাচ্ছে যে ব্যাঙের ক্ষেত্রে ও একই সময় পুকুরে ঠান্ডা পানিতেও থাকতে পারছে, আবার মাটির উপরে থাকতে পারছে। এই যে ও পরিবেশের সাপেক্ষে নিজের অভ্যন্তরীণ যে পরিবর্তনগুলো করতেছে, দিস ইজ অভিযোজন। অর্থাৎ পরিবেশের পরিবর্তনের সাপেক্ষে নিজেকে যে পরিবর্তন করতে পারছে, তার ক্ষমতা, এই ক্ষমতাকে বলা হয় অভিযোজন। দেন আরেকটা বৈশিষ্ট্য আছে বিবর্তন। বিবর্তন, এখন কথা হলো বিবর্তনটা কি? এটা আমাদের কাছে পুরাই নতুন টার্ম, আবার অনেকে জানে। বিবর্তন বলতে বোঝায় সময়ের সাথে মানুষ বা জীবের যে বৈশিষ্ট্যগত পরিবর্তন, এটাকে বলা হয় বিবর্তন। অর্থাৎ সময়ের সাথে সে একটা জীব তাকে এই সময়ের পরিবর্তনের সাথে সাথে নিজেকে পরিবর্তিত করে ওই নির্দিষ্ট সময়ে নিজেকে খাপ খাইয়ে নেয়। এই দিস ইজ বিবর্তন। অর্থাৎ যেমন আমাদের একটা মানুষের পূর্বপুরুষ কি ছিল, ধারণা করা হয় যে শিম্পাঞ্জি, একটা মানুষের সাথে শিম্পাঞ্জির মোটামুটি 98% বৈশিষ্ট্য মিলে যায়। অর্থাৎ আমি বলতেই পারি যে একটা মানুষ বিবর্তনের মাধ্যমে শিম্পাঞ্জি থেকে আস্তে আস্তে মানুষে
পরিণত হয়েছে। এই যে সময়ের সাথে সাথে মানুষের যে পরিবর্তন, এটা হলো বিবর্তন। আচ্ছা, অর্থাৎ বিবর্তনের সংখ্যা কি? বিবর্তন বলতে বোঝায় সময়ের সাথে সাথে জীবের যে পরিবর্তন, এই পরিবর্তনের ধারাটাকেই বলা হয় বিবর্তন। ঠিক আছে। অভিযোজন বলতে কি বোঝায়? অভিযোজন বলতে হলো পরিবেশের সাথে জীবের যে পরিবর্তন, পরিবেশের পরিবর্তনের সাপেক্ষে জীবের যে খাপ খাইয়ে নেওয়ার যে প্রক্রিয়া, সেটা হলো অভিযোজন। অর্থাৎ এখন আমরা বলতে পারছি যে জীবন ধারণের ক্ষমতা অনেকগুলো বৈশিষ্ট্যের উপর ডিপেন্ড করে, যেমন চলন, রেচন, প্রজনন, অভিযোজন, বিবর্তন। এই বৈশিষ্ট্যগুলা যদি একটা জীবের থাকে তাহলেই সে জীব, অন্যথায় সে কখনোই জীবের আন্ডারে পড়বে না। আমরা বুঝতে পারছি। অর্থাৎ যে জিনিসের জীবন ধারণের ক্ষমতা আছে শুধুমাত্র তারাই জীব, অন্যথায় আর কেউ জীব নয়। এখন আমাদের তো জীব ক্লিয়ার। এখন আমরা সহজেই বুঝতে পারবো কোনটা জীব আর কোনটা জড়। নাও এখন আমরা একটা মজার জিনিস জানবো, সেটা হলো জীব এবং জড়র মধ্যে সেতু বন্ধনকারী একটা বস্তু আছে বা একটা জিনিস আছে। এটা আসলে নামটা কি? জীব এবং জড়র মধ্যে সেতু বন্ধনকারী যে জিনিসটা, সেটা হলো ভাইরাস। ভাইরাস একই সাথে জীবের বৈশিষ্ট্য বহন করে, আবার একই সাথে জড় পদার্থের বৈশিষ্ট্য বহন করে। তাই ভাইরাসকে জীব এবং জড়র মধ্যবর্তী সেতু বন্ধনকারী একটা এলিমেন্ট হিসেবে কল্পনা করা হয়। কেমন? যেমন কিছুক্ষণ আগে আমরা জানতে পারলাম যে জীব হতে গেলে তাকে কিছু আর কি ক্রাইটেরিয়া ফিল আপ করতে হবে, যেমন চলন, রেচন, অভিযোজন, বিবর্তন, তারপরে প্রজনন। কিন্তু ভাইরাসের ক্ষেত্রে দেখা যায় শুধুমাত্র অভিযোজন যে ক্রাইটেরিয়াটা আছে এটাই ফিল আপ করে, অন্য আর কোনো জীবের বৈশিষ্ট্য বহন করে না। তাহলে কি? তাহলে কার বৈশিষ্ট্য বহন করে? আমরা সহজেই বুঝতে পারছি যে হলো জড়র বৈশিষ্ট্য বহন করে। শুধুমাত্র একটা পার্থক্য কি? সে জীবের শুধুমাত্র একটা বৈশিষ্ট্য বহন করে। কোনটা হলো? সেটা হলো অভিযোজন। অর্থাৎ ভাইরাস একই সাথে জড় বৈশিষ্ট্য বহন করতেছে, আবার একই সাথে জীবীয় বৈশিষ্ট্য বহন করতেছে। তাই ভাইরাসকে বলা হয় জীব এবং জড়র মধ্যবর্তী সেতু বন্ধনকারী একটা উপাদান। ঠিক আছে। নাও আজকে থেকে আমাদের জীব এবং জড়র মধ্যে যে পার্থক্য, বেসিক পার্থক্য, এবং জীব এবং জড়র মধ্যে যে সেতু বন্ধনকারী যে উপাদান বা এলিমেন্ট, এ সম্পর্কে আমাদের আজকে থেকে পূর্ণাঙ্গ একটা ধারণা হয়ে গেল। এখন আমরা মেন পড়ায় ঢুকবো। বায়োলজি। আসলে বায়োলজি বলতে কি বোঝায়? বায়োলজি, আমরা তো আসলে বায়োলজি পড়তেছি, তাই না? বায়োলজিতে যে এই বায়ো কথাটা এসছে বায়োস থেকে, আর লজি এসছে লগোস থেকে। ঠিক আছে। এই বায়োস বলতে বোঝায় জীব। বায়োস বলতে কি বোঝায়? জীব। আর লগোস বলতে বোঝায় বিশেষ জ্ঞান। বিশেষ জ্ঞান। তাহলে আমরা বুঝতে পারছি যে বায়োলজি বলতে কি বোঝাচ্ছে? বায়োলজি বলতে বোঝাচ্ছে জীব সম্পর্কিত বিশেষ জ্ঞান। শেষ, ক্লিয়ার? নাও আমরা বুঝতে পারছি যে বায়োলজি আসলে বলতে কি বোঝায়। বায়োলজি বলতে বোঝায় যে জীব সম্পর্কিত বিশেষ জ্ঞান। অর্থাৎ জীববিজ্ঞানের না, অর্থাৎ বা যে শাখায়, বিজ্ঞানের যে শাখায় জীব সম্পর্কিত আলোচনা করা হয় তাকে বলা হয় বায়োলজি। ক্লিয়ার? এখন আমরা এই বায়োলজিটার দুইটা শাখা দেখব, বায়োলজি বা জীববিজ্ঞান। এই বায়োলজি বা জীববিজ্ঞানকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো ভৌত বিজ্ঞান, আর একটা হলো ফলিত বিজ্ঞান। ঠিক আছে। এই ভৌত বিজ্ঞানে শুধুমাত্র তত্ত্বীয় বিষয়ে আলোচনা করা হয়। ভৌত বিজ্ঞানে কি আলোচনা করা হয়? শুধুমাত্র তত্ত্বীয়। ঠিক আছে। আর ফলিত বিজ্ঞানে আলোচনা করা হয় প্রায়োগিক দিক সমূহ। কোথায় আলোচনা করা হয়? ফলিত বিজ্ঞানে।
এখন আমাদের তো এত কিছু জেনে লাভ নেই, আমাদের এখন জানতে হবে আমাদের কিভাবে এমসিকিউ সলভ করব। এখানে একটু এমসিকিউ, এখানে মানে আপনাদের বইয়ের এই অংশ থেকে শুধু মেনলি এমসিকিউ ছাড়া আর কিছুই আসবে না। এখানে আমাদেরকে এমসিকিউ সলভ করার টেকনিক শিখতে হবে, যে আসলে কোনটা, এই যে ফলিত এবং ভৌত রান্নার অনেকগুলো উদাহরণ দেওয়া আছে, উদাহরণগুলো আইডেন্টিফাই আমাদের শিখতে হবে। ঠিক আছে, এখন আমাদের একটা সুন্দর টেকনিক মনে রাখবেন, যে ভৌত বলতে বোঝায় শুধুমাত্র জানার জন্য। ভৌত বলতে মনে রাখবেন, এ জ্ঞান শুধুমাত্র জানার জন্য। এ জ্ঞান আমাদের মানে দৈনন্দিন জীবনে কোনো কাজে লাগবে না, জাস্ট খালি জানার জন্য। বা আরেকটা জিনিস মনে রাখবেন, যে ফলিত বলতে যে মানে ফলিত শাখা থেকে আমরা যে জ্ঞানটা জানতে পারবো, সেই জ্ঞান আমরা দৈনন্দিন জীবনে ইউজ করে বা ব্যবহার করে আমরা মানব কল্যাণ ঘটাতে পারবো। তাহলে আমরা ক্লিয়ার হলাম। আবার বলি, যে ভৌত শাখার উদাহরণগুলো মনে রাখার জন্য আমাদের, ভৌত যে শাখার উদাহরণগুলো আছে এই উদাহরণগুলো মনে রাখার জন্য আমাদের সবচেয়ে সুন্দর টেকনিক হলো এইভাবে জানবো, যে ভৌত বলতে শুধুমাত্র জানার জন্য জিনিসগুলো, মানে ভৌত শাখার আন্ডারে যে উদাহরণগুলো আছে এগুলা জাস্ট শুধুমাত্র আমরা জেনেই আমাদের লাভ আছে কোনো, কিন্তু এর যে জ্ঞান, এই জ্ঞানটাই কাজে লাগায় আমাদের দৈনন্দিন জীবনে কোনো উন্নয়ন ঘটাতে পারবো না। বাট ফলিতর আন্ডারে যে উদাহরণগুলো, মানে যে শাখাগুলো আছে, এই শাখা পড়ে আমরা আমাদের দৈনন্দিন জীবনে ব্যাপক উন্নয়ন ঘটাতে পারবো, মানে অর্থাৎ মানব কল্যাণে কাজে লাগাতে পারবো। তাহলে আমরা ফলিত কিভাবে মনে রাখবো, যে দৈনন্দিন জীবনে যে জ্ঞান আমরা কাজে লাগিয়ে মানব কল্যাণ ঘটাতে পারবো। দৈনন্দিন জীবনে যে জ্ঞান কাজে লাগায় আমরা মানব কল্যাণ ঘটাতে পারবো। তাহলে আমরা ক্লিয়ার, যে ভৌত বিজ্ঞান পড়াশোনা করে আমরা শুধুমাত্র জানতে পারবো, বাট দৈনন্দিন জীবনে কোনো কাজে লাগাইতে পারবো না। বাট ফলিত বিজ্ঞান পড়ে আমরা দৈনন্দিন জীবনে মানব কল্যাণ ঘটাতে পারবো। এখন কিছু উদাহরণ যেমন বলি, যেমন ভৌত বিজ্ঞানের আন্ডারে আছে শ্রেণীবিন্যাস বিদ্যা। যেমন শ্রেণীবিন্যাস বিদ্যার আসলে কাজটা কি, শ্রেণীবিন্যাস বিদ্যা পড়ে আমরা জানতে পারবো যে কোনটা তেলাপোকা, যে একটা প্রাণী দেখে বুঝতে পারবো যে এটা আসলে তেলাপোকা, এটা আসলে ইঁদুর, এটা আসলে গরু, এটা আসলে ছাগল। অর্থাৎ জাস্ট আমরা এই জ্ঞানটা ইউজ করে আমরা জাস্ট জানতে পারবো, কিন্তু বাস্তবিক লাইফে কোনো কাজে লাগবে না। কিন্তু এই যে ফলিত বিজ্ঞানের কিছু শাখা, যেমন মৎস্য বিজ্ঞান পড়ে আমাদের লাভটা কি, মৎস্য বিজ্ঞানের জ্ঞান নিয়ে আমরা দৈনন্দিন জীবনে মৎস্য উৎপাদন বাড়াইতে পারবো, অর্থাৎ এটা আমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগতেছে এই জ্ঞানটা। ঠিক আছে, আর এই শ্রেণীবিন্যাস বিদ্যা জেনে আমাদের কোনো কাজ নেই, জাস্ট জানার জন্য। এই জ্ঞান নিয়ে আমাদের ওই জানা ছাড়া অন্য কোনো কাজ হবে না। কিন্তু মৎস্য বিজ্ঞান পড়ে আমরা মাছের যে উৎপাদন আমরা বাড়াইতে পারবো। ঠিক আছে, আবার যেমন কীটতত্ত্ব আছে, কীটতত্ত্ব। এখন কথা হলো কীটতত্ত্বটা কি। কীটতত্ত্ব অর্থাৎ জীববিজ্ঞানের যে শাখায় পোকামাকড় নিয়ে আলোচনা করা হয় তাকেই বলা হয় কীটতত্ত্ব। ঠিক আছে, কীটতত্ত্ব জেনে আমাদের লাভটা কি, যেমন রেশমি শাড়ি কি দিয়ে তৈরি হয়? রেশমি শাড়ি বেসিক্যালি রেশম সুতা থেকে আসে। এই রেশম সুতারা কোথা থেকে আসে? রেশম সুতারা আসে হলো রেশম পোকা থেকে। অর্থাৎ আমি যদি কীটতত্ত্ব পড়াশোনা করি তাহলে আমরা রেশম পোকা সম্পর্কে আইডিয়া পাবো, এবং রেশম পোকা কিভাবে আমরা আরো ডেভেলপ করতে পারবো, ডেভেলপ করে রেশমি শাড়ি যে আছে এই রেশমি শাড়িটা কিভাবে আরো উন্নত করতে পারবো এ সম্পর্কে আমরা জানতে পারবো। এতে আমরা কি হবে, আমাদের দৈনন্দিন জীবনে অনেক উপকার হবে। যেমন এই জ্ঞানটা কাজে লাগায় আমরা কি করতে পারবো, যে আমাদের রেশম পোকা, এই রেশম পোকাটা আরো উন্নত করতে পারবো। এতে কি হবে, এর থেকে উৎপাদিত রেশমি শাড়িটা এটা আরো উন্নত হবে, অর্থাৎ দৈনন্দিন জীবনে আমরা অনেক উপকৃত হব। তাহলে আমাদের ক্লিয়ার, আমরা বুঝতে পারলাম ফলিত বিজ্ঞান পড়ে আমরা দৈনন্দিন জীবনে মানব কল্যাণ ঘটাতে পারবো, বাট ভৌত বিজ্ঞান পড়ে আমরা মানব কল্যাণ ঘটাতে পারবো না, জাস্ট জানার জন্য। ঠিক আছে, এই আর কি। নাও
এখন আমরা একটু কোষ সম্পর্কে আলোচনা করব। এখন কথা হলো কোষটা আসলে কি। কোষ হলো, কোষের তিনটা বৈশিষ্ট্য থাকবে। একটা কোষের কয়টা বৈশিষ্ট্য? তিনটা। কোষ এক, কোষটাকে বৈষম্য ভেদ্য পর্দা দ্বারা আবৃত হতে হবে। কি হবে? বৈষম্য ভেদ্য পর্দা দ্বারা আবৃত থাকতে হবে। পর্দা দ্বারা আবৃত। দুই, জীবস ক্রিয়াকলাপের একক। জীবস ক্রিয়াকলাপের একক। তিন নাম্বার, এটি সজীব মাধ্যম ছাড়াই প্রতিরূপ সৃষ্টি করতে পারে। প্রতিরূপ সৃষ্টি অর্থাৎ একটা কোষের তিনটা বৈশিষ্ট্য থাকতে হবে। একটা হলো বৈষম্য ভেদ্য পর্দা থাকতে হবে। দুই, জীবস ক্রিয়াকলাপের একক হইতে হবে। তিন, তাকে প্রতিরূপ সৃষ্টি করতে হবে কারো মাধ্যম ছাড়া, মানে কোনো সজীব মাধ্যম ছাড়াই তাকে প্রতিরূপ সৃষ্টি করতে হবে। ঠিক আছে? এখন কথা হলো বৈষম্য ভেদ্য পর্দাটা কি। ঠিক আছে না? বৈষম্য ভেদ্য পর্দা বলতে বোঝায় যে সাপোজ ধরেন এটা একটা চেম্বার, এটা একটা চেম্বার। এই চেম্বারে আমরা কিছু ফুটা করে দিলাম। হ্যাঁ, এটা একটা কোষ, এটা একটা কোষ। কোষের মাঝখানে কিছু ফুটা করে দিলাম। আমরা অভিস্রবণী আচ্ছা দাঁড়ান, এটা কেটে দেই। আমরা অভিস্রবণ সম্পর্কে আমাদের আইডিয়া আছে কি? অভিস্রবণে কি হয়? কিছু পদার্থ যেতে পারে, কিছু পদার্থ যেতে পারে না। আর অভিস্রবণের মাঝে কি থাকে? মাঝে একটা বৈষম্যভেদ্য পর্দা থাকে। এই বৈষম্যভেদ্য পর্দাটা ভেদ করে কিছু পদার্থ যেতে পারে আর কিছু পদার্থ যেতে পারে না। কেন যেতে পারে না? অর্থাৎ ওই পর্দাটা, দুইটা চেম্বারের মাঝে যে পর্দাটা আছে, এই পর্দাটা কিছু একটা বৈষম্য সৃষ্টি করতেছে। এ কারণেই কিছু পদার্থ ওই পর্দাটা ক্রস করে যাইতে পারছে, আবার কিছু পদার্থ পর্দাটা ক্রস করতে পারছে না। ঠিক আছে? ঠিক সেম কোষেও এই বৈষম্যভেদ্য পর্দাটা থাকে। এই দুইটা আমরা কোষ কল্পনা করলাম। এখানে কি হয়? এখানে যা হয় যে কোষ থেকে কিছু পদার্থ আরেক কোষে ট্রান্সফার হইতে পারে, বাট সব পদার্থ ট্রান্সফার হইতে পারে না। কিছু, আবার কিছু পদার্থ অন্য কোষ থেকে আবার সে নিতে পারে। মানে এই ঘটনাগুলো বেসিক্যালি হয় যে ছোট ছোট পদার্থগুলা এক কোষ থেকে আরেক কোষে ট্রান্সফার হইতে পারে, বাট বড় পদার্থগুলা ট্রান্সফার হইতে পারে না। এই যে ছোট এবং বড়র মাঝে যে বৈষম্য তৈরি করা হলো, যে কিছু পদার্থ যেতে পারলো, কিছু পদার্থ যেতে পারলো না, আলটিমেটলি এটা কি বৈষম্য তৈরি হলো না? এই বৈষম্যভেদ্য পর্দার কাজই হলো বৈষম্য তৈরি করা। ঠিক আছে? এই যে একটা বৈষম্য তৈরি করছে, এই জন্য এই পর্দার নামকে বলা হয় যে বৈষম্যভেদ্য পর্দা। আমরা ক্লিয়ার? আবার বলি, যেহেতু এই যে মাঝের যে পর্দাটা দুইটা কোষের মধ্যে বৈষম্য তৈরি করলো, যেমন এর থেকে কিছু পদার্থ এখানে আসলো, আবার এর থেকে কিছু পদার্থ গেল, কিন্তু সব পদার্থ কিন্তু যায়নি, জাস্ট কিছু পদার্থ গেছে। যেহেতু সামান্য কিছু পদার্থ গেছে, তার মানে কি একটা বৈষম্য তৈরি হয়েছে। মানে কিছু সবগুলো যেহেতু সবাইকে যাইতে দেয়নি, শুধুমাত্র অল্প কিছু পদার্থকে যাইতে দিছে, আলটিমেটলি কি একটা বৈষম্য তৈরি হয়েছে। যেহেতু এই পর্দাটা বৈষম্য তৈরি করতেছে, তাই এই পর্দাটাকে বলা হয় বৈষম্যভেদ্য পর্দা। শেষ। তাহলে আমাদের বৈষম্যভেদ্য পর্দা ক্লিয়ার। নাও এখন জীবস ক্রিয়াকলাপের একক কি। এখন এই বিষয়টা জানতে গেলে আমাদের একটা জিনিস বুঝতে হবে। সাপোজ আমি যদি এই বোর্ডে একটা টাচ করি,
বোর্ডে একটা জোরে করে একটা টাচ করি বা ঘুষাই, ঘুষি মারি, হ্যাঁ, সেক্ষেত্রে কি হবে, আমার হাতটা কাজ করতেছে, ঠিক আছে না? আমার হাত কি দিয়ে গঠিত? আমার হাত অনেকগুলো কোষ নিয়ে গঠিত। যেহেতু আমার, তাহলে কি হচ্ছে ব্যাপারটা, যে আমার হাত কাজ করা মানে আমার হাতের যে গাঠনিক উপাদান অর্থাৎ কোষ, এই কোষই কাজ করতেছে। আর এই কোষ কি? কারণ আমাদের হাতটা কি, হাতটা আলটিমেটলি একটা কোষ দিয়ে গঠিত। তাহলে আমার হাতের কাজ করা মানে কোষেরই কাজ করা। কোষ এখানে কি, কোষ হলো আমার হাতের একটা একক না? এই জন্য বলা হয় যে কোষ হলো একটি জীবস ক্রিয়াকলাপের একক, মানে একটা জীব যা করতেছে আলটিমেটলি সেই কোষটাই তাই করতেছে। যেহেতু ওই জীবটা কোষ দিয়ে গঠিত, তার মানে ওই জীবের যা কাজ কোষেরও তাই কাজ। এই জন্য বলছে যে কোষ একটি জীবস ক্রিয়াকলাপের একক। নাও আরেকটা যে সজীব মাধ্যম ছাড়াই প্রতিরূপ সৃষ্টি করতে পারে। অর্থাৎ প্রতিরূপ বলতে কি, প্রতিরূপ বলতে বোঝায় যে বংশ বিস্তার। যে আমি একটা মানুষ, আমি আমার আমার মানে আমার একটা উত্তরাধিকার রেখে যাব, এই যে একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে যে এই প্রতিরূপ সৃষ্টি করে তাকে বলা হয় প্রজনন, ঠিক আছে? আর এই যে আমি আমার বংশধর রেখে যাব, এই বংশধরকে বলা হয় তার প্রতিরূপ, ঠিক আছে? অর্থাৎ কোষ এমনই একটি উপাদান বা এমন একটি এলিমেন্ট যা অন্য কোনো সজীব মাধ্যম ছাড়াই নিজের প্রতিরূপ সৃষ্টি করতে পারে, নিজের সমমানের একটা কি প্রোডাক্ট বা বংশধর রেখে দেয়। অর্থাৎ একটা কোষের কয়টা বৈশিষ্ট্য থাকবে? 3টা। একটা হলো বৈষম্যভেদ্য পর্দা দিয়ে কোষটাকে আবৃত হতে হবে, এবং কোষটা জীবস ক্রিয়াকলাপের একক হবে, পাশাপাশি সজীব কোনো মাধ্যম ছাড়াই সে প্রতিরূপ সৃষ্টি করতে পারবে। এই 3টা বৈশিষ্ট্য থাকলে শুধুমাত্র সে কোষ হিসেবে মানে গৃহীত হবে, ঠিক আছে? নাও কোষকে আবার 2টা ভাগে ভাগ করা হয়। কোষকে 2টা ভাগে ভাগ করা হয়। একটা হলো প্রকৃত কোষ, আর একটা হলো আদি কোষ। এখন কথা হলো প্রকৃত কোষ এবং আদি কোষের মধ্যে পার্থক্যটা কি? এই আদি কোষের ইংলিশ টার্ম হলো প্রোক্যারিওটিক, আর প্রকৃত কোষের ইংলিশ টার্ম হলো ইউক্যারিওটিক। নাও আদি কোষ এবং প্রকৃত কোষের মধ্যে পার্থক্যটা কি? একটা কোষ, আদি কোষের নিউক্লিয়াসটা হবে সুগঠিত নয়। নিউক্লিয়াস কেমন হবে? নিউক্লিয়াসটা সুগঠিত নয়। অপরদিকে প্রকৃত কোষের ক্ষেত্রে নিউক্লিয়াসটা সুগঠিত। অর্থাৎ এখন আমাদের মনে কোশ্চেন আসবে সুগঠিত এবং সুগঠিত নয়ের মধ্যে পার্থক্যটা কি? আসলে একটা কোষের নিউক্লিয়াস হয় এই রকম, যে এইটা একটা কোষের নিউক্লিয়াস, মাঝখানে থাকবে এই মাঝখানে যে গোলাকার বস্তুটা, এটা হলো নিউক্লিওলাস, এবং এখানে কিছু ক্রোমাটিন তন্তু এরকম পেঁচায় থাকবে, ক্রোমাটিন তন্তু। আর এই যে বাইরের যে লেয়ারটা দেখতেছেন, এটা হলো নিউক্লিয়ার মেমব্রেন। আর এবং পাশাপাশি এখানে কিছু নিউক্লিয় প্লাজম থাকবে। অর্থাৎ একটা নিউক্লিয়াসের কয়টা অংশ? একটা নিউক্লিয়াসের 4টা অংশ। দিস ইজ নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয়ার আবরণী, এবং পাশাপাশি থাকে এখানে নিউক্লিয় প্লাজম, আর এই যে গোলাকার অংশটা হলো নিউক্লিওলাস, এবং এই পেঁচানো অংশটা হলো ক্রোমাটিন তন্তু, ঠিক আছে? এখানে এখন সুগঠিত নিউক্লিয়াস বলা হয় কেন? সুগঠিত নিউক্লিয়াস বলা হয় কারণ আদি কোষের ক্ষেত্রে দেখা যায় এই যে বাইরের যে মেমব্রেন বা পর্দাটা, এই পর্দাটা থাকে না। পাশাপাশি নিউক্লিওলাস, এই যে নিউক্লিওলাসটা ছিল যে গোলাকার অংশটা, এই গোলাকার অংশটাও থাকে না। তাহলে আলটিমেটলি কি হচ্ছে? এই ক্রোমাটিন তন্তুটা কোষের মধ্যে ছড়ায় থাকে। এই জন্য বলা হয় যেহেতু এর গঠনটা মানে সুন্দর না, যে স্বাভাবিক গঠন ছিল, একটা নিউক্লিয়াসের স্বাভাবিক গঠন যে কিছুক্ষণ আগে আমি আর্ট করছিলাম, ওইটা একটা নিউক্লিয়াসের স্বাভাবিক গঠন। যেহেতু স্বাভাবিক গঠনটা নেই, তাহলে আলটিমেটলি বোঝা যাচ্ছে কি গঠনটা সুন্দর নেই। এই জন্য বলা হয় যে আদি কোষের নিউক্লিয়াস সুগঠিত নয়। অপরদিকে প্রকৃত কোষের ক্ষেত্রে নিউক্লিয়াসটা সুগঠিত। অর্থাৎ প্রকৃত কোষের ক্ষেত্রে নিউক্লিয়াসটা হয় এই যে নিউক্লিয়ার মেমব্রেন থাকবে, পাশাপাশি মাঝখানে নিউক্লিওলাস থাকবে,
আর ক্রোমাটিন তন্তু এবং নিউক্লিওপ্লাজম তো আছেই। ক্লিয়ার? এখন নেক্সট বৈশিষ্ট্য হলো আদিকোষের নেক্সট বৈশিষ্ট্য, এদের যে ক্রোমোজোম, এই ক্রোমোজোমের ডিএনএ, আদিকোষের ক্ষেত্রে ক্রোমোজোমের ডিএনএটা থাকে গোলাকার। ঠিক আছে? আর প্রকৃত কোষের ক্ষেত্রে ক্রোমোজোমের নিউক্লিয়াসটা থাকে সূত্রাকার। এখন কথা হলো এই বিষয়টা কি, ডিএনএটা কি? ডিএনএ বেসিক্যালি, এখন আমরা একটা ক্রোমোজোম আর্ট করব। এখন আমরা একটা এই যে ক্রোমোজোম আর্ট করলাম, এইটা হলো নিউক্লিয়াসের ভিতরে থাকে। হ্যাঁ, আদিকোষের ক্ষেত্রে দেখা যায় এই ডিএনএটা বেসিক্যালি ক্রোমোজোমের ভিতরে থাকে। আদিকোষের ক্ষেত্রে ডিএনএটা দেখতে হয় এরকম গোলাকার। এই জন্য বলা হয় যে আদিকোষের নিউক্লিওলাস গোলাকার। বাট প্রকৃত কোষের ক্ষেত্রে নিউক্লিয়াসটা থাকে সূত্রাকার। এখন কথা হলো কেমন সূত্রাকারটা কেমন? প্রকৃত কোষের ক্ষেত্রে নিউক্লিয়াসটা থাকে এইরকম পেঁচানো সিঁড়ির মতন। প্রকৃত কোষের ক্ষেত্রে নিউক্লিয়াসটা কেমন থাকে? এরকম পেঁচানো সিঁড়ির মতন। এই জন্য বলা হয় যে প্রকৃত কোষের ক্ষেত্রে নিউক্লিয়াসটা সূত্রাকার। ক্লিয়ার? এখন আরেকটা লাস্ট জিনিস, না আরেকটা আসছে, মনে রাখতে হবে যে আদিকোষের ক্ষেত্রে কোনো আবরণী যুক্ত অঙ্গাণু থাকে না। বা আরো শর্টকাট করে মনে রাখতে পারেন যে আদিকোষের ক্ষেত্রে শুধুমাত্র রাইবোজোম থাকে এবং অন্যান্য কোনো অঙ্গাণু থাকে না। ঠিক আছে? শুধুমাত্র রাইবোজোম থাকে। বা আচ্ছা, রাইবোজোম না থাকা, এটা লেখার চেয়ে আপনারা লিখতে পারেন যে আদিকোষে কোনো আবরণী যুক্ত সাইটোপ্লাজমিক অঙ্গাণু থাকে না। অঙ্গাণু সমূহ আবরণীবিহীন বা আবরণীহীন। অপরদিকে প্রকৃত কোষের ক্ষেত্রে আবরণী যুক্ত। তাহলে আমরা কি বুঝলাম? যে কোষ বেসিক্যালি দুই ধরনের, একটা হলো আদিকোষী আর একটা হলো প্রকৃত কোষ। ঠিক আছে? আদিকোষের ক্ষেত্রে নিউক্লিয়াসটা সুগঠিত নয়, বাট প্রকৃত কোষের ক্ষেত্রে সুগঠিত। আদিকোষের ক্ষেত্রে ক্রোমোজোমের ডিএনএটা গোলাকার, বাট প্রকৃত কোষের ক্ষেত্রে সূত্রাকার। এবং আদিকোষের মধ্যে বিদ্যমান অঙ্গাণুগুলা শুধু কি আবরণীবিহীন, বাট প্রকৃত কোষের ক্ষেত্রে যে অঙ্গাণুগুলো আছে এগুলা আবরণী যুক্তও আছে, পাশাপাশি আবরণী বিহীনও আছে। এখানে লেখা রাখতে পারেন আবরণী যুক্ত প্লাস আবরণী বিহীন। মানে এখানে কি, এখানে দুই ধরনের অঙ্গাণুই অবস্থিত, অর্থাৎ আবরণী বিহীনও আছে এবং আবরণী যুক্ত আছে। বাট আদিকোষের ক্ষেত্রে শুধুমাত্র আবরণী বিহীন অঙ্গাণুই অবস্থিত। ক্লিয়ার? এখন তাহলে এগুলো মুছাই দিলাম। নেক্সট আর একটা শুধুমাত্র বৈশিষ্ট্য পড়ব, তাহলেই আমাদের প্রকৃত কোষ এবং আদিকোষের মধ্যে পার্থক্য শেষ। সরি আর দুইটা বলবো, দুইটা। আদিকোষের ক্ষেত্রে দ্বিবিভাজন আদিকোষের মধ্যে দ্বিবিভাজন হয়, আর প্রকৃত কোষের ক্ষেত্রে মাইটোসিস এবং
প্লাস মিওসিস হয়। তাহলে কি বুঝলাম? আদিকোষের ক্ষেত্রে দ্বিবিভাজন বা এটা দ্বিবিভাজনের ইংলিশ টার্ম হলো অ্যামাইটোসিস। অ্যামাইটোসিস, এটা শর্টকাটে মনে রাখার টেকনিক হলো আদিকোষের আ, অ্যামাইটোসিসের অ্যা। তাহলে আদিকোষের বিভাজনটা কেমন? অ্যামাইটোসিস। ক্লিয়ার? আদিকোষের আ, অ্যামাইটোসিসের আ, দুইটা আ মিলে গেছে। তাহলে আমরা সহজেই বুঝতে পারছি যে আদিকোষের যে বিভাজনের মানে ধরনটা কেমন। দিস ইজ অ্যামাইটোসিস, অ্যামাইটোসিস। আর প্রকৃত কোষের ক্ষেত্রে কেমন? মাইটোসিস এবং মিওসিস। এই মাইটোসিস মিওসিস সম্পর্কে আবার আপনারা পরবর্তী যে আরেকটা অধ্যায় পড়াবো ওখানে জানতে পারবেন। আর একটা বৈশিষ্ট্য বাদ গেছে, ওটা বলতেছি আমি। লেখেন যে আদিকোষের ক্ষেত্রে কোষী প্রাণীরা শোষণ করতে পারে, অর্থাৎ শ্বসন প্রক্রিয়ায় খাদ্য গ্রহণ করে। শ্বসন প্রক্রিয়ায় খাদ্য গ্রহণ, ঠিক আছে? এখন কথা হলো শ্বসন প্রক্রিয়ায় খাদ্য গ্রহণ করে কেন? কেনর মিনিং আগে বুঝতে হবে। কথা হলো আমরা জানি যে আদিকোষে কোনো আবরণী যুক্ত অঙ্গাণু নেই, ঠিক আছে? যেহেতু আমরা জানি আমাদের খাদ্য উৎপাদনের মেন স্থল কি? উদ্ভিদ। একটা প্রাণী খাদ্য পায় উদ্ভিদের থেকে, আর একটা উদ্ভিদ খাদ্য তৈরি করে কিভাবে? প্লাস্টিডের মাধ্যমে। প্লাস্টিড যেহেতু আবরণী যুক্ত অঙ্গাণু, ঠিক আছে? আর আমরা জানি যে আদিকোষে কোনো আবরণী যুক্ত অঙ্গাণু থাকে না, তাহলে আমরা বুঝতেই পাচ্ছি যে আদিকোষে কখনোই প্লাস্টিড থাকবে না। ক্লিয়ার? আবার বলি, আমাদের খাদ্যের মেন স্থল হলো উদ্ভিদ সালোক সংশ্লেষণ ঘটায় খাদ্য উৎপাদন করবে, সেই খাদ্যেরই একটি অংশ আমরা খাবো। যেহেতু উদ্ভিদ প্লাস্টিডের মাধ্যমে খাদ্য উৎপাদন করে এবং প্লাস্টিড যেহেতু আবরণী যুক্ত একটা অঙ্গাণু, আর আমরা জানি যে আদিকোষে কখনোই আবরণী যুক্ত অঙ্গাণু থাকে না। আলটিমেটলি তাহলে বুঝতে পারছি আদিকোষে প্লাস্টিড থাকবে না। যেহেতু প্লাস্টিড নাই, তার মানে সালোক সংশ্লেষণ ঘটার কোনো চান্স নেই। তাই এখন একটা কোষকে তো বাঁচার জন্য খাদ্য প্রয়োজন, তাহলে খাদ্যটা কোথায় পাবে? যেহেতু ওর প্লাস্টিড নেই, সালোক সংশ্লেষণের করার কোনো ওয়ে নেই, সেক্ষেত্রে ও খাদ্যটা শোষণ প্রক্রিয়ায় অর্থাৎ শুষে নিবে। কোনো একটা বস্তু থেকে খাদ্যটা শুষে নিয়ে ও আর কি খাদ্য গ্রহণ প্রক্রিয়াটা চালায় যাবে, ঠিক আছে? অপরদিকে প্রকৃত কোষে তাহলে কি হচ্ছে? প্রকৃত কোষে যেহেতু প্লাস্টিড আছে, কারণ আমরা জানি প্রকৃত কোষের মেন একটা বৈশিষ্ট্য, এখানে আবরণী যুক্ত প্লাস আবরণী বিহীন উভয় অঙ্গাণু থাকবে। যেহেতু প্লাস্টিড আবরণী যুক্ত অঙ্গাণু, তার মানে আমরা বুঝতেই পারছি প্লাস্টিড প্রকৃত কোষে থাকবে। আর যেহেতু প্লাস্টিড আছে, তার মানে সালোক সংশ্লেষণ বা ইংলিশে যাকে বলে ফটোসিনথেসিস ঘটবে। সো আমরা বলতেই পারি প্রকৃত কোষী প্রাণীরা বা প্রকৃত কোষ সালোক সংশ্লেষণ ঘটায় বা সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য উৎপাদন করে। সালোক সংশ্লেষণ। তাহলে আমাদের ক্লিয়ার, আদিকোষের ক্ষেত্রে কি হবে? শুধুমাত্র শোষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করবে, আর প্রকৃত কোষ কি করবে? সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করবে, ঠিক আছে? এখন মোটামুটি কোষের মধ্যে পার্থক্য আমরা বুঝে ফেলছি। এখন আমরা জীবজগৎ সম্পর্কে জানবো। আসলে জীবজগৎটা কি? জীবজগৎ বলতে বোঝায় আমাদের আশপাশে যে যত প্রাণী আছে বা উদ্ভিদ আছে বা আশপাশে যাই আছে, যত জীব আছে, জীবের যে সমষ্টি, এই সমষ্টিকে বলা হয় জীব সমষ্টি বা জীব জগৎ, ঠিক আছে? অর্থাৎ আমাদের আশেপাশে যত জীব আছে, এই সবগুলো জীবের সমন্বয়ে যে একটা জগৎ গঠিত, এই জগৎটাকে বলা হয় জীব জগৎ। এই জীবজগৎকে বিজ্ঞানী মার্গিউলিস মেইনলি দুইটা
ধাপে ভাগ করছে। প্রথমটা হলো সুপার কিংডম 1 এন্ড দ্বিতীয়টা হলো সুপার কিংডম 2। এখন আমরা লিখি জীব জগৎ। জীব জগৎ, তাহলে আমরা জীব জগৎ বলতে কি বোঝায়? জীব জগৎ বলতে বোঝায় হলো পৃথিবীতে বসবাসকারী যতগুলো জীব আছে, এই জীবের যে সমষ্টি বা জীবের সমন্বয়ে যে জগৎটা গঠিত, এই জগৎটাকে বলা হয় জীব জগৎ। শেষ। জীব জগৎকে বেসিক্যালি বিজ্ঞানী মার্গিউলিস দুইটা ভাগে ভাগ করছে। কি কি? একটা হলো সুপার কিংডম 1, সুপার কিংডম 1 এন্ড 2 হলো 2 নম্বর সুপার কিংডম 2। ঠিক আছে? একটা আপনারা খুব সুন্দর একটা জিনিস মনে রাখবেন যে সুপার কিংডম 1 এর অন্তর্ভুক্ত যত জীব আছে এরা সবাই আদিকোষী। অর্থাৎ সুপার কিংডম 1 এর অন্তর্ভুক্ত সকল জীব আদিকোষী। তাহলে ওই জীবগুলোর বৈশিষ্ট্য কেমন হবে? আদিকোষী কোষের যে বৈশিষ্ট্য, ওই জীবেরও সেম বৈশিষ্ট্য থাকবে। ক্লিয়ার কি? তাহলে আবার আমি ক্লিয়ার করি যে বিজ্ঞানী মার্গিউলিস জীব জগৎকে দুইটা ভাগে ভাগ করছে। একটা হলো সুপার কিংডম 1 আর একটা হলো সুপার কিংডম 2। ঠিক আছে? এখন সুপার কিংডম 1 এর অন্তর্ভুক্ত যত প্রাণী বা যত জীব আছে এরা সবাই কি? আদিকোষী। অর্থাৎ সুপার কিংডম 1 এর অন্তর্ভুক্ত সকল জীবের বৈশিষ্ট্য কেমন হবে? সেম আদিকোষী প্রাণীর মতন বৈশিষ্ট্য হবে। আচ্ছা, আদিকোষের যা বৈশিষ্ট্য সুপার কিংডম 1 এর অন্তর্ভুক্ত প্রাণী বা জীব, এই জীবের ঠিক সেম বৈশিষ্ট্য থাকবে। অপরদিকে সুপার কিংডম 2 এর আন্ডারে যত জীব আছে এরা সব প্রকৃত কোষী। অর্থাৎ একটা প্রকৃত কোষের যেই বৈশিষ্ট্যগুলো থাকবে সুপার কিংডম 2 এর আন্ডারে যে জীবগুলো আছে ঠিক তাদেরও ঠিক একই বৈশিষ্ট্যগুলো থাকবে। ঠিক আছে? এটা সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ জিনিস মনে রাখার জন্য বা কনসেপ্ট ক্লিয়ার করার জন্য। হ্যাঁ, এখন এই সুপার কিংডম 2টাকে আবার 4টা ভাগে ভাগ করা হয়েছে। ঠিক আছে? ফার্স্ট হলো প্রোটিস্টা। সেকেন্ড হলো ফানজাই। থার্ড প্লান্টি বলতে উদ্ভিদ বোঝায়। এন্ড ফোর্থ অ্যানিমেলিয়া বলতে প্রাণী বোঝায়। অর্থাৎ যত প্রাণী আছে সব অ্যানিমেলিয়ার অন্তর্ভুক্ত। শেষ। নাও সুপার কিংডম 1 এর আন্ডারে আছে মনেরা। ঠিক আছে? এখন কথা হলো সুপার কিংডম কথা বলতে বোঝায় কি? কিংডম মানে রাজ্য, সুপার তার মানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজ্য বা অনেক বড় রাজ্য বোঝাচ্ছে। ঠিক আছে? তাহলে সুপার কিংডমের আন্ডারে যারা আছে এদেরকে বলা হয় রাজ্য। আমরা যদি নাম্বারিং করি দেখা যায় মনেরা হলো রাজ্য 1, প্রোটিস্টা রাজ্য 2, ফানজাই রাজ্য 3, প্লান্টি রাজ্য 4 এবং অ্যানিমেলিয়া রাজ্য 5। অর্থাৎ অনেকগুলো রাজ্যের সমন্বয়ে এক একটা সুপার কিংডম তৈরি হয়েছে। যেমন সুপার কিংডম 2 এর ক্ষেত্রে চারটা রাজ্য সম্মিলিতভাবে সুপার কিংডম 2 তৈরি করছে। ঠিক আছে? সুপার কিংডম 1 এর ক্ষেত্রে শুধুমাত্র একটা রাজ্য সুপার কিংডম 1 এর অন্তর্ভুক্ত বা একটা রাজ্য মিলে সুপার কিংডম 1 তৈরি হয়েছে। ঠিক আছে? তাহলে আমাদের ক্লিয়ার যে জীবজগৎকে বেসিক্যালি বিজ্ঞানী মার্গিউলিস দুইটা ভাগে ভাগ করছে। একটা হলো সুপার কিংডম 1, একটা হলো সুপার কিংডম 2। সুপার কিংডম 1 এর অন্তর্ভুক্ত প্রাণীগুলো কেমন? এরা আদিকোষী প্রকৃতির। অর্থাৎ আদিকোষের যা বৈশিষ্ট্য সুপার কিংডম 1 এর আন্ডারে অন্তর্ভুক্ত জীবের ঠিক সেম বৈশিষ্ট্য। অপরদিকে সুপার কিংডম 2 এর আন্ডারে যে যতগুলো জীব আছে এই জীবগুলোর বৈশিষ্ট্য কেমন হবে? প্রকৃত কোষের মতন। কারণ আমরা জানি সুপার কিংডম 2 এর আন্ডারে যত জীব আছে সব এরা প্রকৃত কোষী। ঠিক আছে? নাও এখন আমরা পড়ব
সুপার কিংডম 1 এর অন্তর্ভুক্ত মনেরা রাজ্য নিয়ে। ঠিক আছে, আচ্ছা তার আগে আমরা আরেকটা জিনিস পড়বো, কোষ বিভাজন। কোষ বিভাজন, হোয়াট ইজ কোষ বিভাজন? কোষ বিভাজন বলতে বোঝায় যে প্রক্রিয়ায় একটি কোষ থেকে আরেকটি কোষ তৈরি হয়, অর্থাৎ যে বিভাজন প্রক্রিয়ায় একটি কোষ থেকে আরেকটি কোষ তৈরি হয় তাকে বলা হয় কোষ বিভাজন। কোষ বিভাজন বেসিক্যালি 3 ধরনের। একটা হলো অ্যামাইটোসিস, নেক্সট মাইটোসিস, নেক্সট মিওসিস। ঠিক আছে, অর্থাৎ কোষ বিভাজনটা কি? অর্থাৎ যে প্রক্রিয়ায় কোষের বিভাজন হয় তাকেই কোষ বিভাজন বলে। ঠিক আছে, এই কোষ বিভাজন 3 ধরনের, একটা হলো অ্যামাইটোসিস, একটা মাইটোসিস, একটা মিওসিস। এখন কিছুক্ষণ আগে আমি বলছি যে অ্যামাইটোসিস কাদের হয়? অ্যামাইটোসিস শুধুমাত্র আদি কোষের ক্ষেত্রে। কিভাবে মনে রাখবো? আদি কোষের অ্যামাইটোসিসের তার মানে যেহেতু দুইটার সরেয়া মিলে গেছে, মিলে গেছে, তোমরা সহজেই বুঝতে পারছি যে আদি কোষের ক্ষেত্রে কোনটা হবে, আদি কোষের ক্ষেত্রে অ্যামাইটোসিস হবে। শেষ। নাও তাহলে মাইটোসিস আর মেয়োসিস কার হবে? প্রকৃত কোষের। যেহেতু আদি কোষের ক্ষেত্রে অ্যামাইটোসিস, বাকি থাকলো কি? এই দুইটা থাকলো, এই দুইটা তাহলে কার হবে? এই দুইটা সহজে বোঝা যাচ্ছে যে এটা হলো প্রকৃত কোষের ক্ষেত্রে। ঠিক আছে, এখন কথা হলো এই তিনটা মাধ্যমে কি মানে তিনটার প্রক্রিয়ার কি কাজ একই? অর্থাৎ জিনিসটা বুঝতে হবে যে অ্যামাইটোসিস এবং মাইটোসিস প্রক্রিয়ায় শুধুমাত্র দেহকোষের বিভাজন হয়। দেহকোষ খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা আজীবন কাজে লাগবে। ঠিক আছে, যে অ্যামাইটোসিস এবং মাইটোসিস প্রক্রিয়ায় শুধুমাত্র দেহকোষের বিভাজন হয়, বাট মিওসিস প্রক্রিয়ায় জনন কোষের বিভাজন হয়। জনন কোষ, এই সম্পর্কে আপনারা আরো বিস্তারিত জানবেন যখন আমি 3rd অধ্যায় পড়াবো। তাহলে আমরা বুঝতে পারছি যে কোষ বিভাজন বেসিক্যালি 3 প্রকার। কি কি? একটা অ্যামাইটোসিস, একটা মাইটোসিস, একটা মিওসিস। অ্যামাইটোসিস কার ঘটে? শুধুমাত্র আদি কোষের ক্ষেত্রে ঘটে। মাইটোসিস এবং মিওসিস প্রকৃত কোষের ক্ষেত্রে ঘটে। শেষ। এখন কথা হলো আসলে এই বিভাজনটা কোথায় সংঘটিত হয়, বা বিভাজন প্রক্রিয়াটা কোন কোষে ঘটে? মিওসিস বিভাজন প্রক্রিয়া শুধুমাত্র জনন কোষের ক্ষেত্রে ঘটে। এই মিওসিস বিভাজন প্রক্রিয়া কার ক্ষেত্রে? শুধুমাত্র জনন কোষের ক্ষেত্রে। আর এই যে অ্যামাইটোসিস এবং মাইটোসিস প্রক্রিয়া কিসের ক্ষেত্রে ঘটে? শুধুমাত্র দেহকোষের ক্ষেত্রে। এই দেহকোষের ক্ষেত্রে শুধুমাত্র এই দুইটা বিভাজন পরিলক্ষিত হয়, আর জনন কোষের ক্ষেত্রে শুধুমাত্র মিওসিস বিভাজন পরিলক্ষিত হয়। শেষ। আমাদের মোটামুটি বেসিক ক্লিয়ার, বেসিক পড়াশোনা। এখন আমরা পড়ব মনেরা নিয়ে। মনেরা